এটা হচ্ছে একটা সিন্ডিকেটের আওতার কারণে ওয়ানজে গাড়ি আসা বন্ধ হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখতেছে পাবলিক, মানে যারা আমরা যাত্রী কিংবা যাত্রী যারা পাবলিক, এনারা তো কিন্তু জানে না যে এই গাড়িটা ওয়ানজে না লিলেন, ওয়ানজে কি লিলেন এই গাড়িটা কিন্তু যাত্রীরা জানে না। আর একটা মহাজন দেখতেছে ওয়ানজে গাড়ির দাম 1 কোটি টাকা, আর একটা লিলেন গাড়ির দাম 40-45 লাখ টাকা, 30 লাখ টাকা। তাহলে একটা ওয়ানজে চ্যাসিসের টাকা দিয়ে 3টা লিলেন গাড়ি কিনতে পাওয়া যায়। তাহলে আমার ব্যবসা কিন্তু একই, যাত্রী কিন্তু বুঝতেছে না যে এটা ওয়ানজে না লিলেন, আমার ব্যবসা হয়ে যাচ্ছে। এই কারণে অনেক মহাজন আর কিস্তিতে গাড়ি দেয়, লিলেন টাটা কোম্পানি কিস্তিতে দেয়। ওয়ানজে গাড়ি ব্যাংক, এই জাপানি গাড়ি ব্যাংক লোন ছাড়া কিস্তি দেয় না, ব্যাংকের মাধ্যমে ছাড়া দেয় না, ওরা ব্যাংকের সঙ্গে দেয়। আমি একজন ড্রাইভার কিংবা একজন মহাজন যায় ওয়ানজে গাড়ি হচ্ছে কিনলাম 2-4-5 লাখ টাকা জমা দিয়ে, না এভাবে আপনাকে দিবে না গাড়ি। এটা হচ্ছে ওয়ানজে গাড়ি জাপান, ও কিনলে ক্যাশে কিনবেন, না হলে কিস্তিতে নিলে ব্যাংকের মাধ্যমে। আর সবাইকে তো গাড়ি দিবে না এই গাড়ি, এই কারণে ওয়ানজে গাড়ি এখন সচরাচর কম। তো এই ওয়ানজি গাড়ি নিয়ে কখনো বৃষ্টির ভিতরে রিক্সের ভিতরে পড়েছে? ওয়ানজে গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে রিক্স বলতে, ওয়ানজে গাড়ি বৃষ্টির মধ্যে একটু রিক্সই হয়, যেমন দেখে শুনে চালানো লাগবে। ওয়ানজে গাড়িটা বৃষ্টির মধ্যে দেখে শুনে চালানো লাগবে, হুটিপাটা করা যাবে না ওয়ানজে গাড়ি দিয়ে। হ্যাঁ আপনি চালান, হুটিপাটা করেই চালান, জোরে চালান, ঠিক আছে, কিন্তু আপনার টার্গেট থাকবে আমার গাড়ি ওই গাড়িটার থেকে আমি 100 গজ ফাঁকে, যেন যে এতটুক দূরত্বে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। এইভাবে যদি চালান তাহলে আপনি বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে পারবেন জোরে। আর না ছাড়া আপনি গাড়ির গোয়াই গোয়াই কিংবা ভিড়ের মধ্যে বৃষ্টির মধ্যে ওয়ানজে গাড়ি যায় ব্রেক মারবেন, ওইটা চলবে না, গাড়ি ঘুরে যাইতে পারে কিংবা দুর্ঘটনা করতে পারে। তো ভাই, যেহেতু আপনি লং রোডের গাড়ি চালান, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? হ্যাঁ, ডাকাতি ছিনতাইয়ের কবলে অনেক কয়েকবার পড়ছি, ঠিক আছে। মেহেরপুর থেকে সিলেটে গাড়ি চালাইতাম, মেহেরপুর থেকে সিলেট গাড়ি চালাইতাম, তো শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে একদিন ডাকাতি হয়। মানে আমার কাছে পর্যন্ত আসতে পারছিল না, আমার আগে 4-5টা গাড়ি ছিল, ওই গাড়িগুলা ঠেক দিয়ে, ট্রাক ছিল ওগুলা, ওই গাড়িগুলা ঠেক দিয়ে ওদের টাকা পয়সা নিছে। তারপরে এক ড্রাইভারে কুবাইছে। আমার কাছে আসতে আসতে আরো গাড়ি জমে গেছিল, আমরা অনেকজন হয়ে গেছিলাম, হই হুল্লা করাতে তারা তাদের মতো সাইড হয়ে গেছে, তখন আমরা আমাদের মতো চলে যাই। এছাড়া আর কখনো ডাকাতির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, ডাকাতের সঙ্গে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে তখন আমি ডিস্ট্রিক্ট চালাইতাম, সেটা হচ্ছে 2013 সাল, হ্যাঁ 2013 সালে আপনার কুষ্টিয়া থেকে রাজবাড়ী রোডে কুষ্টিয়া খুকসার মাঝে বড়াই ব্রিজ পার হয়ে এই এমনই 10-15টা গাড়ি সিরিয়ালে দাঁড় করে ফেলাইছে, ওইগুলা গাড়ি কাজ মানে ডাকাতি করতেছে। এর মধ্যে আমার গাড়িতে আম লোড ছিল, পাথর ছিল, পাথরের উপরে আম ছিল, গাড়ির ড্যাশবোর্ডের উপর দিয়ে গ্লাসের সামনে দিয়ে আম সাজানো ছিল, গাড়িতে উপরে আম ছিল আর ড্যাশবোর্ডের উপর দিয়ে আম সাজানো ছিল। ডাকাতে আম দেখে আম নিয়ে চলে যায়, আর আমাকে বললো তোর গাড়ির কাজ করবো না, ঠিক আছে, তুই বাড়ি বের হয়ে যা। এটা হলো মজার কাহিনী, যে ডাকাত আমাকে ছাড় দিয়ে দিছিল আমের জন্য। তো এছাড়া রাতে গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানর্মাল কোনো কিছু ফেস করেছেন? ভৌতিক জিনিস বলতে এগুলা ভুল কথা আমি মনে করি। অনেকজন বলে 7 রাস্তা হয়ে যায়, অমুক হইলো তমুক হইলো, অমুকজন সামনে চলে আসলো, না এমন কিছু আমার চোখে আজ পর্যন্ত বাধে নাই। অনেকজন বলে এক জায়গায় গেলাম, যাই ওখান থেকে রাস্তা 7 মাথা হয়ে গেল, 7 রাস্তা হয়ে গেল, কিভাবে 7 রাস্তা হয়ে গেল এটা আমাকে বোঝান। তো এগুলা মানে ভাওতাবাজি কথাবার্তা আমি মনে করি। আরেকটা দিন আমি নিজে আতঙ্কিত হয়েছিলাম, যেমন আমার গাড়ি 120-এর উপরে স্পিড, যমুনা সেতুর আগে ফাঁকা রাস্তা, আমি একটা গাড়ি ওভারটেক করতেছি বলতে ওর পিছনে ছিলাম আমি, ওইটা হচ্ছে সুপারসনিক চালাইতাম তখন, আমি শ্যামলী গাড়ি না শ্যামলী কিংবা হানিফ যাই হোক ওর পিছনে ছিলাম, আমার গাড়ির স্পিড 110-এর উপরে। যখন আমি গাড়িটা বামে বাউনি মারি, মারার পরেই দেখতেছি একজন পাগল আমার গাড়ির সামনে, এবং অলরেডি আমার গাড়ি বামের থেকে ডাইনের থেকে বামে ঢুকে গেছে। এখন আমি পাগলের উপর তুলে দেবো না এই গাড়ি বাড়ি মারবো, তো আল্লাহ বাঁচানোর মালিক, যেভাবেই হোক পাগল সরে যায়, আমি আমার মতো বের হয়ে চলে যাই। ও তারপরে আমার স্টাফ রায়হান ছিল, সেদিন আমরা হলো কাপ্তাই থেকে আসতেছিলাম,
আমার স্টাফ রায়ন ছিল সেদিন কাপ্তাই থেকে আসতেছি, হঠাৎ একজন মহিলা, আমি গাড়ির পিছনে ছিলাম, মানে ডাইনে যখনই নিব আমার স্টাফ আমাকে বলতেছে মানুষ মানুষ আছে। ডাইনে নিয়েই দেখতেছি একজন মুরব্বী এবং ভালো, ওনার চেহারা, উনি স্মার্ট দেখতে, কিন্তু উনি ওনার কেন উনি রাস্তায় আইছে বলতে পারতেছি না, উনি কেন রাস্তায় এসে বলতে পারতেছি না, কিন্তু ওই দিন অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাইতো। এবং ওনার জন্য অনেক কয়টা গাড়ি, মানে যে গাড়িটাই দেখে নাই সেই মানুষটাই ধরেন যে ভয় পাইছে, যে গাড়িটাই দেখে নাই, যে ওই মানুষটা রাস্তার মিডিল দিয়ে ওই মহিলা যাচ্ছে, আমার মা বয়সী মহিলাটা, উনি হয়তো মনের দুঃখে হোক, কষ্টে হোক, কিংবা ওনার মাথায় মেন্টালিটির সমস্যা হোক, এই কারণে রাস্তায় আইছে, এই কারণে রাস্তায় আসছে। তাহলে সেদিন যদি দুর্ঘটনা ঘটতো, আমার হাতে হোক কিংবা আরো গাড়ি ছিল পিছনে, তাহলে একটা ক্ষতি হয়ে যাইতো। এই যে মানুষগুলো হাইওয়ে রোডে কেন আসে আমি জানি না, হাইওয়ে রোডে কেন আসে জানি না। আর এই জিনিসগুলো এটা প্রশাসনের দেখার দরকার, যেটা রাস্তা দিয়ে পাগল কিংবা ভালো মানুষ রাস্তা দিয়ে মিডিলে এভাবে যাচ্ছে, রাস্তায় তো হাইওয়ে পুলিশ রাখা কেন? হাইওয়ে পুলিশের কাজ হচ্ছে ডিউটি, ও হলো রানিং টহল ডিউটি দিয়ে বেরোবে। হাইওয়ে পুলিশ রানিং টহল ডিউটি দিবে না, দিয়ে ওরা এক জায়গা চুপ করে বসে থাকে। সারা রাইতে যে তেলটা খরচ হইতো, এই তেলটা বাঁচায়, অনেক কিছু বাঁচায়, এরা এটা খায়। এই কারণে এরা রাস্তায় টহল দেয় না, এক জায়গায় দাঁড়ায় থাকে। এই কারণে ডাকাইতিগুলাও বাড়ে, এবং এই যে রাস্তাঘাটে মানে প্রতিবন্ধী লোকগুলা কিংবা রাগ করে হোক কিংবা পাগল হোক, এগুলা রাস্তায় চলে আসে। এতে দুর্ঘটনা ঘটে, ঘটলে ধরেন যে সেটা ড্রাইভারের দুর্ঘটনা হোক কিংবা গাড়ির ক্ষতি হোক হয় মানুষের। আর আরেকটা জিনিস আমি আমার মানে ব্যক্তিগতভাবে বলতে চাই, রাস্তায় অনেক পথ শিশু, রাস্তায় অনেক পথ শিশু থাকে, আমরা এদেরকে দেখি, আমি ড্রাইভার, আমাদের চোখে পড়ে যে একটুক বাচ্চা ছেলে ডেন্ডি খাচ্ছে, একটুক মেয়ে বাচ্চা বড় সবাই ডেন্ডি খাচ্ছে। কেন? দেশে কি সরকার নাই, আইন নাই? এই দেশের সরকার কি পথ শিশুগুলাক দেখে না? এই দেশ চলে কার টাকায়? আমার আপনার টাকায় দেশ চলে। যে দেশ, সেই দেশে এই যে পথ শিশুগুলা অবহেলিত, এদের কি সরকার দেখতে পারে না? প্রশাসন দেখে না যে এই বাচ্চাগুলা রাস্তায় ডেন্ডি খাচ্ছে কিংবা নেশা করে বেড়াচ্ছে? এরা কি করে? একজনের গলায় ছুরিও ধরে, এরা একজনের গলায় ছুরি ধরে। যেমন আমি আপনাকে বলি, এই যে যাত্রাবাড়ি, আবদুল্লাপুর, টুঙ্গি, গাজীপুর, এইসব জায়গাতে এই যে যারা ছোট শিশুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এরা যে ডেন্ডিখোর, বাবাখোর কিংবা অন্যান্য নেশাগুলা করে, এরা কি করে? টাকা কোথায় পায়? টাকা জোগাড় করে কিভাবে? এইভাবে আমরা জামে দাঁড়ায় আছি, জাংলা খোলা, একটা যাত্রীর কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, একটা যাত্রীর মোবাইল থাবা মারি নিয়ে চলে যাচ্ছে। সেদিন দিনের বেলাতে এই টুঙ্গি ওভারব্রিজের নিচে আমার সামনে, আমার আগের গাড়িতে টুকাই উঠে এক মহিলার কানের দুল ছিঁড়ে নিয়ে চলে গেল বিআরটিসি গাড়ির থেকে, মহিলার কান দিয়ে রক্ত বেরাচ্ছে। তারপরে সেদিন সায়দাবাদ প্রশাসনের সামনে এই দেশের পুলিশ করে কি? এদেশের পুলিশ করে কি? সায়দাবাদ যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে রিক্সার থেকে চেন টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেল পুলিশের সামনে। থানার পুলিশ, এটা যদি ট্রাফিক হইতো কিংবা অন্য অন্য কেউ হইতো তাহলে এটা আলাদা কথা ছিল। থানার পুলিশ, যাত্রাবাড়ি থানার পুলিশ, ও কিছুই করতে পারলো না, পুলিশের সামনে একজন মহিলার গলার চেন টান দিয়ে নিয়ে চলে গেল। তাহলে কোন দেশের আইন এটা? কি জন্য প্রশাসন রাখছে এই দেশে? মানুষ প্রশাসন বা জনগণের রক্ষক হওয়া বাদ দিয়ে যদি প্রশাসন জনগণের ভক্ষক হয়, তাহলে ওই দেশে কোনোদিন শৃঙ্খলা কিংবা আয় উন্নতি কোনোদিনও হবে না, এটা আমি মনে করি। আর সরকারের উদ্দেশ্যে, মানে যেই আসুক সরকার, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে এই যে আমরা শ্রমিক, আমাদের একটা পা ভেঙে গেলে দেখার লোক নাই। আমাদের নামে কোটি কোটি টাকা ওঠে এই দেশে, আমাদের নামে কোটি কোটি টাকা ওঠে। এই টাকাগুলো খায় কে? টাকাগুলো যায় কোথায়? তাহলে আমি শ্রমিক ভাইদের বলতে চাই, ভাই সচেতন হন, আপনারা সচেতন হন। প্রত্যেকটা ইউনিয়নে সেক্রেটারি কারা, সভাপতি কারা, প্রত্যেক ইউনিয়নের হিসাব নেন, প্রতি মাসে কত টাকা ইনকাম হচ্ছে, এই টাকাগুলা কারা খাচ্ছে? এতদিন খাইছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। শাহজাহান খান নাম কি? শ্রমিকের জান শাহজাহান খান, শ্রমিকের জান শাহজাহান খান। ওই শালা এটা চোর। এই শ্রমিকের নাম নিয়ে শ্রমিকের উপর দাম ভাঙায়, সারা দেশের শ্রমিকের পুটকারি দিয়ে চলে গেছে, ও এখন জেলে। হ্যাঁ, তাহলে এগুলা করে লাভ কি?
ঠিকই আপনি জেল খাটতেছেন, টাকাগুলাই কোথায় গেল? তো যে সরকারই আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আর যেই আসুক, আমার কথা হচ্ছে যে এই যে শ্রমিকগুলার দিকে যেন যে কোনো একটা সরকার তাকায়। আমাদের তো যেমন সরকারি চাকরি করলে, এই যে সরকারি চাকরি করলে সারা বছর 20 বছর 25 বছর চাকরি করেছেন, আপনার একটা পেনশন আছে কিংবা হচ্ছে সরকারি ভাতা আছে। আমার কি আছে? আমিও তো 20 বছর গাড়ি চালাইলাম। আমার কি আছে? আমার এই বেতনটা, আমার গাড়ি চললে বেতন আছে, না চললে বেতন নাই। তো সরকারের কাছে যে সরকারি আসুক, আমার দাবি এবং আমার বলা, আমাদের এই শ্রমিকগুলা, মোটর গাড়ির ট্রাক ড্রাইভার, হেল্পার, বাস ড্রাইভার, বাস হেল্পার কিংবা অন্যান্য যারা ড্রাইভার আছে, এই ড্রাইভার গুলোর জন্য এই সরকার, এই দেশের সরকার যেই হোক, কিছু একটা আপনারা করেন, আমাদের জন্য একটা ফান্ড করে দেন। আমাদের যে টাকাগুলা ওঠে, এই টাকাগুলা যদি সরকার নিয়ন্ত্রণ করে কিংবা দেখভাল করে, তাহলে আমরা কিন্তু এই টাকাগুলা সমান অধিকারে ভাগ পাই। এখন শ্রমিক নেতারা, চোরেরা খায় নিচ্ছে, এই চোরেরা সব খায় নিচ্ছে। চোরেরা যদি খাইতে না পারে, এই শ্রমিকের টাকাগুলা আপনারা একটা লক্ষ্য রাখেন এবং সেদিকে দেখেন। প্রতিদিন এই বাংলাদেশে পরিবহন সেক্টর, মোটর ট্রাক সেক্টর থেকে শুরু করে মানে প্রতিদিন কোটি কোটি টাকা ওঠে, প্রতিদিন কোটি কোটি টাকা ওঠে। এই টাকাগুলা এই শ্রমিকের টাকা, আমার ভাইয়ের টাকা, আরেকজনের টাকা, আরেক ড্রাইভারের টাকা, তাদের নাম করে তুলতেছে। এই টাকাগুলা কিন্তু একটা শ্রমিক পায়ে পা ভাঙে যদি রাস্তায় বাড়ি পড়ে থাকে, কোনো ইউনিয়ন নেতা দেখতে যায় না। তাহলে কোথায় যায় এই টাকাগুলা? আর এই টাকাগুলা কোথায় যায়? এই টাকাগুলা সরকার যেই থাকুক, আপনারা একটু রক্ষণ করুন এবং আমাদের টাকাগুলো আমাদের বোঝাই দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের একটা কিছু করে দেন, যে সরকারি আসুক, ড্রাইভারদের জন্য একটা কিছু করে দেন। আর সবার উদ্দেশ্যে শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, আমি আগেও বলছি, একতাই শান্তি, একতাই শক্তি। আমরা সবাই একতা হইলে কোনো শালাচোর আমাদের টাকা খাইয়ে যাইতে পারবে না। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অনেক সময় হয় কি, অনেক যাত্রীর কাছে টাকা পয়সা থাকে না। তো একজন যাত্রী এসে আপনাকে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন, সেই ক্ষেত্রে আপনার কি করার থাকে? আহ পরিবহন সেক্টর, যেটা ট্রাকে হলে আলাদা হিসাব, পরিবহন সেক্টর এর রোডে চেক আছে, কোম্পানি চেকার বসাই থইছে। তো চেকার যদি বসায় থাকে, তাহলে চেকার তো আমাকে ছাড়বে না, আর চেকার না ছাড়লে ওই যাত্রীর ভাড়া বহন করা লাগবে আমার। তো অনেক সময় দেখা যায় যেখানে চেকার নাই, আমি যেমন সিলেট থেকে একদিন আসতেছি চান্দুরাতে, ওর বাড়ি রূপপুর, ঈশ্বরদী রূপপুর। ও আমাকে বলতেছে, ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে 150 টাকা আছে, আমাকে কি নিয়ে যাবেন? রাত্রেবেলা দেখলাম আমার চেকার নাই, আমার ভোরের গাড়ি, কেউ দেখারও নাই, তো আমি ওকে নিয়ে আইছিলাম, রূপপুরে নামাই দিছি। তো চেকার যেহেতু থাকে, ওই কারণে আমরা পারি না। ওর কাছে 150 টাকা ভাড়া ছিল, ভাড়া তো হচ্ছে 700 টাকা 600 টাকা, কিন্তু ওকে আমি 150 টাকা লি নাই, ওকে আবার হোটেলে নিয়ে যাই খাওয়াইছি, রূপপুর নিয়ে যাই নামাই দিছি। ইনশাল্লাহ আমার যতটুক মানে আমি যতটুক পারিছি করেছি, কিন্তু আর জন কি করে সেটা জানি না। আর যেহেতু বললামই তো, চেকার আছে, পরিবহন সেক্টরে চেক থাকে, চেকার না ছাড়লে তো আমি যাইতে পারবো না। আর ওইটা লিখে দিলে ওইটা আমার ভাড়া বহন করা লাগবে কিংবা জরিমানাও দেওয়া লাগবে। তো বর্তমানে তো আপনি শ্যামলী পরিবহনের সাথে আছেন। জি জি। তো এই কোম্পানির ম্যানেজমেন্ট বলেন বা স্টাফদের সাথে তাদের আচার আচরণ কিরকম, যদি এই সম্পর্কে কিছু বলতেন? ম্যানেজমেন্ট বলতে ভুল হবে, ম্যানেজমেন্ট তো আর মালিক পক্ষ তো সবকিছু ম্যানেজমেন্ট করে না। মহাজন গাড়ি কিনছে, তার ম্যানেজার আছে, ফোরম্যান আছে, ঠিক আছে, তাদের একটা হিসাব, মালিক মহাজনের এক হিসাব। শ্যামলীর মহাজন অনেক ভালো, আমি জানি, আমার বাড়ি পাবনা ঈশ্বরদীতে, আমি ঈশ্বরদীর ছেলে হিসাবে আমি জানি শ্যামলীর মহাজন অনেক ভালো। সে অনেকখানি ছাড় দিয়ে রাখছে কিংবা অনেক কিছু দেখেও দেখে না, অনেক কিছু স্যাক্রিফাইস করে। আর ম্যানেজারদের কথা কি বলবো, শ্যামলী কোম্পানিতে রোডে চললে, মানে শ্যামলী কোম্পানির পাম্প, এনআর পাম্প সবাই চেনে, এনআর পাম্পে যদি যাওয়া যায়, এনআর পাম্পের লোহাও, মানে যে লোহাটা পড়ে আছে, সেও বলে 200 টাকা দেন কিংবা 100 টাকা দেন। তাহলে শ্যামলী কোম্পানির লোহা যদি পড়ে থাকে, সে যদি বলে 100 টাকা দেন, তাহলে তার ফোরম্যান, ম্যানেজার কিংবা সব ফোরম্যান এক না, সবাই এক না। যেমন আমাদের হেড ফোরম্যান যে আছে সজল কাকা, উনি একজন অমায়িক মানুষ, ওনার ব্যবহার আচার, ওনার কথাবার্তা, উনি অনেকখানি ই করে। কিন্তু আরো যারা অন্যান্য আছে, মিস্ত্রি থেকে শুরু করে অনেক সবাই, টাকা ছাড়া কাজ হয় না। শ্যামলী কোম্পানির মহাজন বেতন দেয়,
তারপরেও কিন্তু মিস্ত্রিদের টাকা দেওয়া লাগে। একটা সময় এই শ্যামলী পরিবহন একটা নাম করা ব্যানার ছিল, জি, হ্যাঁ, জি। তাদের সার্ভিস খুব ভালো ছিল। তো তাদের কিন্তু আস্তে আস্তে অধপতন হইতেছে, এই জিনিসটা আপনারা খেয়াল করছেন নাকি? এখন অনেক কিছু, এখন আমরা এক গাড়ি চালাই, আমি চালক, আমি তো আর সব গাড়ির খোঁজ নিতে পারবো না কিংবা খোঁজ রাখতে পারবো না। ব্যবসা এখন কেন এমন হচ্ছে তারা মালিক মহরণেরা জানে। তাই আমি বলবো যে আমার মানে আমার ইসে আমি বলতে চাই যে কোম্পানিতে অনেক অনেক জায়গায় অনেকজন বসে আছে, ওরা 2-1 টাকার ভোগী না, ঠিক আছে? ওরা এক কলমের খোঁচায় 2-4-5 লাখ 10 লাখও নামাই দিতে পারে, এমনও লোক আছে। এই লোকগুলা বন্ধ করতে পারলে কোম্পানি ইনশাল্লাহ আবার ভালোভাবে দাঁড়াইতে পারবে। আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বাসলাবাদের উদ্দেশ্যে বলার মধ্যে আমার এক ছোট ভাই আছে, শিহাব। সে আমার ছোট ভাই, আমার নাম সুমন, সে শিহাব, ঠিক আছে? তাকে আমি অনেক ভালোবাসি। এবং যারা বাসলাভার আছে, আরো অনেক গ্রুপ আছে বাসলাভারদের সঙ্গে, অনেক বাসলাভারদের সঙ্গে আমার পরিচয় আছে। তো তাদের উদ্দেশ্যে, আমার ছোট ভাই শিহাবের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা সবাই ভালো থাকুক এবং ভালোভাবে আমাদের অনেক অনেক কথাগুলা তারা তুলে ধরে, আমাদের অনেক কথাগুলা বাসলাভাররা তুলে ধরে। তো তারা ভালো থাকুক, এটা আমি চাই, এবং তাদের সবকিছু ঠিকঠাক ভাবে হোক। আর সব বাসলাভারদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই, আপনারা আমাদের এই যে পরিবহনগুলা, অনেক বাস আছে, অনেক পরিবহন আছে, এগুলা তারা রোডে আমাদের ভিডিও করে, তো ভালো। এটা যদি না করতো, আমাদের অনেক কিছু না জানা থাকতো অনেকজনের। তারা যদি একজন ড্রাইভার ভাইরাল হোক কিংবা একজন ড্রাইভার ইন্টারভিউ হোক, রোডে চলতিছে ঘটনা অনেক কিছুগুলা, এই জিনিসগুলা তারা ধরেন যে আমাদের তুলে ধরে, ঠিক আছে? তো রোডে সাংবাদিক আছে, কিন্তু সাংবাদিক তো দেখে না মোটর গাড়ির হিসাবে। তো বাসলাভাররাই আমাদের, আমি মনে করি বাসলাভার ভাইরাই আমাদের সাংবাদিক হিসাবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে ব্যয় করার জন্য। তো ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এছাড়া যারা যারা আমাদের সাথে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো সুমন ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাইজান, আপনি ভালো থাকেন সকলে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।